দর্শক, রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর প্রতিদিনের বিশেষ আয়োজন জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আলোচনা করেন গুরুত্বপূর্ণ অতিথিরা। আজ আমাদের আলোচনার বিষয় সংলাপ ও জাতীয় নির্বাচন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে স্টুডিওতে আছেন কথা বলতে কবি হাসান হাফিজ, সম্পাদক কালের কণ্ঠ ও সভাপতি জাতীয় প্রেস ক্লাব। আমার ডান দিকে আছেন, একেবারে ডান দিকে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। ধন্যবাদ। একটু জানিয়ে রেখে দর্শক, এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন এবং পর্যায়ক্রমে দলগুলো যাচ্ছে, সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। রাজনৈতিক সংস্কার, নির্বাচনী সংস্কার সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় আসছে। এরই মধ্যে আনুষ্ঠানিক সংলাপ চেয়েছে বিএনপি। পাশাপাশি ডক্টর কর্নেল অলি আহমেদ তিনি 83 দফা প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি ইসলামী দলগুলোর সঙ্গে আসলে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সব মিলে আমরা আসলে আলোচনা করতে চাই কতটা সম্ভব সংস্কার, নির্বাচনের সংস্কার, রাজনৈতিক সংস্কার। শুরু করতে চাই কবি হাসান হাফিজ। যেসব বিষয়ে আলোচনায় আসছে এটি আসলে অনেক পুরনো বিষয়। আসলে এবার একটি বড় সুযোগ অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সংস্কারগুলো করার। কতটা সম্ভব বলে মনে হয়, কতটা সংস্কার এই অন্তর্বর্তী সরকার করতে পারবে বলে মনে হয় আপনার? ধন্যবাদ। একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আসলে দেশটা এত একটা দীর্ঘ স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়ার পরে এখন তো বাঁধ ভাঙা আবেগ, সব উচ্ছ্বাস, দাবি দেওয়ার যে বন্যা, সেটার চাপে নিষ্পৃষ্ট হয়ে আছে বর্তমান অন্তর্বর্তী সরকার। তো সেটা আস্তে আস্তে স্তিমিত হয়ে আসছে। এখন 5ই আগস্টের পরবর্তী সময় যে বড় একটা চ্যালেঞ্জ ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা ধীরে ধীরে নিয়ন্ত্রণে অনেকখানি চলে এসছে। আমরা লক্ষ্য করেছি যে এর মধ্যে অনেকগুলি অন্তর্ঘাতমূলক চেষ্টা হয়েছে। সেগুলি ছাত্র জনতা, দেশপ্রেমিক সেনাবাহিনী এবং এই সরকার সবাই মিলে, রাজনৈতিক শক্তিগুলি মিলে সেগুলিকে প্রতিহত করতে পেরেছে। কিন্তু এখনও হুমকি রয়ে গেছে। আসলে সেগুলি, বিপ্লবটা অর্জিত হয়েছে কিন্তু সেটাকে সংহত করতে হবে এবং এটার ফসল ঘরে তোলার জন্য আমাদের কিন্তু আরও অনেক দূর যেতে হবে। সেটার জন্য সবারই যার যার অবস্থান থেকে সংস্কারের পক্ষে দাঁড়ানো দরকার, নিজেদেরকেও সংস্কার করা দরকার। আমি তো বলি যে রাজনীতির মধ্যে সংস্কার আনতে হবে। ছাত্রদের ভাষাটা বুঝতে হবে, তারা কি চায়, তারা আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ তারা, এবং তারা একটা অসাধ্য সাধন করে দেখিয়েছে যেটা আমাদের রাজনৈতিক দলগুলি সম্মিলিতভাবেও পারেনি। সুতরাং এই ফসলটা ঘরে তোলার জন্যে সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্বটা আগের চাইতেও কঠিন বলে আমার মনে হয়। একটা বিষয় এসেছে আজকে, আপনার এমনি আনুষ্ঠানিক সংলাপ তো বিএনপি চেয়েছেই। 2-3টি বিষয়, নির্বাচনের সংস্কার কথা খুব জোরে সোরে বলা হচ্ছে, কারণ দীর্ঘদিন বাংলাদেশের মানুষ আসলে ভোট থেকে বঞ্চিত, ভোট দিতে আসলে পারেনি। নানা অভিযোগ ভোট নিয়ে, ভোট এবং রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্রের চর্চা, একই সঙ্গে আপনার ক্ষমতার যে কেন্দ্রবিন্দু বলা হয়, প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা, এই বিষয়গুলো নিয়েও সংস্কারের দাবি উঠছে। সেই জায়গায় একটু শুনতে চাই। সংস্কারের মধ্যে তো সেটা আসবেই, কারণ এককেন্দ্রিক ক্ষমতার ফলেই কিন্তু মানুষ স্বৈরাচারী হয়ে ওঠে, ফেসিস্ট হয়ে ওঠে। সেটা আমরা লক্ষ্য করেছি। মানে জাতি অসম্ভব মূল্য দিয়ে সেটা শিখেছে। তো এইটার পরিবর্তনটা যদি আমরা না করতে পারি, হয়তো আরও 50 বছর, 100 বছর লেগে যেতে পারে, কিন্তু সেটা তো আমরা উই কান্ট অ্যাফোর্ড দ্যাট। সেই জন্যে এখন খুব ধীরে সুস্থে, খুব সতর্কতার সঙ্গে এগোতে হবে। এই সংস্কারগুলি করতে হবে এবং ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন করতে হবে। আসলে এক ব্যক্তির হাতে ক্ষমতা থাকলে সে স্বৈরাচারী হয়ে উঠবে, এটা ইতিহাসের শিক্ষা। তো সেটা যদি একটু ভাগবাটোয়ারা করে দেওয়া যায় এবং সংবিধানটাকেও মানে সময়ের উপযোগী করে তোলা যায়, সংস্কার করা যায়, তাহলে কিন্তু একটা আশার আলো আমরা দেখতে পাই। আমরা জানি যে আমেরিকার সংবিধানও 200 বার প্রায় পরিবর্তিত হয়েছে, সংশোধিত হয়েছে। সেটা প্রয়োজনে হয়েছে। আমাদের দেশের মতো গোষ্ঠীর স্বার্থ, দলীয় স্বার্থের কারণে হয়নি। ব্যক্তি স্বার্থের জন্য একটা নির্দিষ্ট দলের কাছে ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যে সেটা হয়নি। তো সেই রকম আমরা চাইব যে শুভবোধ জাগ্রত হবে এবং রাজনৈতিক দলগুলিও সহনশীলতার পরিচয় দেবে, ধৈর্যের পরিচয় দেবে এবং একটা যৌক্তিক দাবি তুলে ধরবে এই অন্তর্বর্তী সরকারের কাছে। অবাস্তব কোনো দাবি যেন তারা না করে, তাদেরও সেই দায়িত্বশীলতার পরিচয়টা দিতে হবে। আসতে চাই ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। একটা বিষয় স্পেসিফিক্যালি আসছে, সেটি হচ্ছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়। এর মধ্যে গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে এবং খেলাফত মজলিসের মহাসচিব মাহমুদুল হক তিনি আজকে গিয়েছিলেন সেখানে, অন্তর্বর্তী সরকারের প্রধান, সেখানে তিনি এটি উত্থাপন বলেছেন আরও অনেক সংস্কারের বিষয় এসেছে। স্পেসিফিক্যালি এটা বলেন, তিনি বলেছেন যে স্বৈরাচার হওয়ার পথে এটি একটি বড় রসদ, সব ক্ষমতা কেন্দ্রবিন্দুতে থাকা। যেটি বলছিলেন যে অনেক সংস্কার, এবং শেষে যেটি বলছিলেন কবি হাসান হাফিজ যে রাজনৈতিক দলগুলোকে সহনশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কতটা
মানে সহনশীল ধৈর্য ধারণ করবে রাজনৈতিক দলগুলো এই সরকারের মাধ্যমে সংস্কার করার ক্ষেত্রে? ধন্যবাদ নিউজ 24-কে, এবং অত্যন্ত সৌভাগ্যবান আমি আজকে কালোর কণ্ঠের দায়িত্ব নিয়েছেন জি। সহ আলোচক, সেই জন্য আপনার মাধ্যমে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাচ্ছি। দেখুন, উনি বললেন ক্রান্তিকাল, আমি বলবো যেটা অস্থির ক্রান্তিকাল। এরকম টালমাটাল সময় আমাদের জাতীয় জীবনে স্বাধীনতার পরে আসেনি। তো এর পিছনে আমাদের যে ত্যাগ তিতিক্ষা, বিশেষ করে ছাত্র, কিশোর, একদম শিশু, তাদের যে উৎসর্গ, জীবনদান, বলিদান, এটা কিন্তু কোনোভাবে আপনি অন্য কোনো মাপকাঠিতে এটার বিচার করতে পারবেন না। শুধু এটুকু বলা যায় যে মুক্তিযুদ্ধের পরে এটা সবচেয়ে বড় ঘটনা। হ্যাঁ, এটা আফিবল বলেন, বিপ্লব বলেন, বাংলা বসন্ত বলেন, যার যেটা ইচ্ছা সে নাম দিতেই পারে। কিন্তু কথা হচ্ছে যে এখানে যে আমাদের মানুষের আত্মত্যাগ, বিসর্জন, আত্মহতি দেওয়া, এগুলিকে এবং পঙ্গুত্ব বরণ করা, এটা বিশাল একটা বিষয়। পৃথিবীর ইতিহাসে সফল বিপ্লব কিন্তু খুবই কম। এই জায়গাটা কিন্তু বিশাল শঙ্কার বিষয়। এখন যে ছাত্ররা, যে শিশুরা, যে কিশোররা, যে শ্রমিক, যে জনতা আমাদেরকে এই বিপ্লবটা এনে দিল, এইটার ফল যদি আমরা যদি কাজে লাগাতে না পারি, তাহলে কিন্তু আমরা একসময় তাদের কাছে ঋণী হয়ে থাকবো, দায়ী হয়ে থাকবো। তো এটা তো তাদের দায়িত্ব না, তাদের কাজ যেটা তারা করে দিয়েছে, এখন এটা আমাদেরকে দিয়েছে। আমরা যারা বয়সে বড়, রাজনীতি করি, যারা সমাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করি, লেখালেখি করি, সবার কিন্তু একটা সম্মিলিত দায়িত্ব। এখন আজকে যে সংলাপটা হলো, এটা কিন্তু কেবল সংলাপ শুরু। অল্প সময়ের আলোচনা বলা হচ্ছে। একটা দেশের একটা জিনিস আপনি নিশ্চিত থাকেন যে একটা সুষ্ঠু রাজনৈতিক বন্দোবস্ত খুবই প্রয়োজন। সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা কীরকম, যেটা আপনার দীর্ঘদিন সময় আপনার সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, জাতির জন্য উপকারে আসবে। এতদিন আমাদের যে ব্যবস্থাগুলি ছিল, এগুলি কিন্তু মানে ফ্রাজাইল, অত্যন্ত ভঙ্গুর, এটা গোষ্ঠীকেন্দ্রিক, স্বার্থকেন্দ্রিক, ইত্যাদি ইত্যাদি। তো আলোচনায় মানে 2 টার্মের জন্য সরকার প্রধান থাকবে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার, এটা কিন্তু সাংবিধানিক সংস্কারের বিষয়। এবং সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে আপনার একটা বড় জটিলতা আছে। এটা কিন্তু পরবর্তীতে যে পার্লামেন্ট আসবে তাকে এটা ভেটিং করতে হবে। তো এখন ওই গ্যারান্টি কি? আজকে যে বড় বড় দলগুলি যারা যাচ্ছে প্রধান উপদেষ্টার সাথে আলোচনায়, তারা যদি এখন বলে ফেলে যে আমরা এই সময়ের মধ্যে নির্বাচন চাই, এটা কিন্তু ঐক্যমত্যের মধ্যে হতে হবে। যদি ঐক্যমত্য না হয়, যদি স্প্লিট ডিসিশন হয়, তাহলে আমরা কোনটাকে গুরুত্ব দিচ্ছি? তাদের সিদ্ধান্তকে, না যা আন্দোলনের এই সফলতা তাদেরকে? এবং পরবর্তী যে পার্লামেন্ট হবে সেটা রেটিফাই করার দায়িত্ব কিন্তু তখন তারা কেউ নিতে চাইবে না। আমরা তো বেসিক্যালি মানে দেখবেন যে মানে ডাইরেক্ট অ্যাকশনের জাতি। এখন পর্যন্ত সৌভাগ্যের বিষয় যে আসলে সময় আসলে বেঁধে দেওয়া হয়নি, দ্রুত সময়ের না, সবাই আলোচনা কেবল শুরু। এখন কথা হচ্ছে যে আপনি কি নির্বাচন চান? এই নির্বাচন কিন্তু 3 মাসের মধ্যে করে দেওয়া যায়, এই নির্বাচন ব্যবস্থা দিয়ে করা যায়। কিন্তু তাতে কি আমাদের সেই সুফল আসবে? এখন আপনি সংস্কার বলতে কি বোঝাচ্ছেন? একটা পুরোনো একটা বিল্ডিং, এটা মনে করেন যে পুরাতন হয়ে গেছে, এটাতে আগাছা জন্মেছে, পলেস্টারা খুলে গেছে, এখানে আপনি উপরে নতুন করে পলেস্টারা করে এটার উপর রং করতে পারেন, আবার এটাকে পুরো ভেঙে চুরে নতুন করে করতে পারেন। আমার মনে হয় আমাদের নতুন করে অনেক কিছু ভাবতে হবে। সুতরাং এটা কিন্তু সময় সাপেক্ষ বিষয়। এখন এর জন্য তো দীর্ঘ সময়, 4, 5, 6 বছর সময় কোনোদিনই মানে হয়তো দেবে না বা পাওয়া যাবে না, কিন্তু কমিটমেন্ট থাকতে হবে যে এই কাজটা তোমরা শুরু করো। তো অন্তর্বর্তীকালীন সরকারকে অতটুকু যৌক্তিক সময় দেওয়া হবে যে তোমরা এই কাজগুলি শুরু করবে, আমরা যেই ক্ষমতা আসি না কেন আমরা এটা কন্টিনিউ করব। আপনি দেখেন, ওই যেটা বলছিলাম যে আমাদের জাতিগত কিছু বৈশিষ্ট্য আছে। যদি গ্রামের একদম মেঠোপথেও যদি আপনি মিছিল শোনেন 5-7 জনের, 2টা কথা কমন পাবেন: অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জালো আগুন জ্বালো। এটা হচ্ছে আমাদের জাতীয় ক্যারেক্টার। কিন্তু সব কিছু ডাইরেক্ট অ্যাকশনে হয় না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। বলশেভিক রেভলিউশনে 1917 সালে যখন লেনিন ক্ষমতা আসলেন, তখন কিন্তু ইউরোপের সমস্ত শক্তি, ফ্রান্স, ইউকে, ইউএসএ সবাই বিরোধিতা করেছিল। কিন্তু লেনিন ক্ষমতা এসে কিন্তু ইনডাইরেক্ট অ্যাপ্রোচে গেছে, যে কারণে প্রবলেমগুলি, গুণ, খুন, সন্ত্রাস হয়েছে, এটা কারণ উদ্ঘাটন করে কারণগুলোকে আগে করতে গেছে, মানে বিনাশ করতে গেছে। এই জন্য বলশেভিক রেভলিউশনের যে সমাজতন্ত্র, রাশিয়ার সমাজতন্ত্র, এটা 70 বছর 80 বছর পর্যন্ত টিকে ছিল। নট অনলি দ্যাট, শুধু রাশিয়া না, এটা কিন্তু ইস্টার্ন ইউরোপের যে দেশগুলি, রোমানিয়া, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, সেখানে কিন্তু দীর্ঘদিন। সুতরাং এইটাকে একটা রোভার সিস্টেম বলা যেতে পারে। সেখানে কিন্তু এই প্রথম যেটা দায়িত্ব ছিল অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক ডেমোক্রেসি ওয়াজ দ্য টপ প্রায়োরিটি, অ্যান্ড দ্য লিস্ট প্রায়োরিটি ছিল পলিটিক্যাল ডেমোক্রেসি। একইভাবে রাশিয়া ওইভাবে চললো। এই দেখেন 1990 সালে
গর্বাচেভ যখন আসলেন তখন কিন্তু পলিটিক্যাল ডেমোক্রেসির দিকে আটালেন গ্লাসনস্ট প্যারাস্ট্রয়কা দিয়ে, এবং এটার পরে আবার রাশিয়া ডিসইন্টিগ্রেট হয়ে গেল। সুতরাং আমাদেরও বুঝতে হবে যে আমাদের এই বিপ্লবের সবচেয়ে বড় সংকটটা কোথায় জানেন? এটা কোনো বুর্জিয়া নেতৃত্বের কোনো বিপ্লব নয়। এই ছাত্রদের নেতৃত্ব কতদিন থাকবে? 1 মাস পরে 2 মাস পরে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে। এখানে কোনো কমিটমেন্ট নাই, এখানে কোনো স্লোগান নাই, এখানে কোনো আদর্শ নাই, কোনো অবজেক্টিভ নাই। সুতরাং একটা কিন্তু হচপচ অবস্থার ভিতর দিয়ে এই জিনিসটা শুরু হয়েছে। এটাকে অর্গানাইজ করার দায়িত্ব কিন্তু এখন আমরা সরকারকে দিয়েছি। সুতরাং তাদেরকে একটা যৌক্তিক সময় দিতে হবে। আর ভোট করার চাহিদা কার মধ্যে বেশি? যে ছেলের বয়স আজকে, যে ছেলে মেয়ের বয়স 33 বছর, যে যুবক, সে গত 15 বছর ভোট দিতে পারে নাই। তা ভোটের চাহিদা তো সবচেয়ে, তারা নির্বাচন সবার আগে চায় তারা, বিকজ তারা কখনোই ভোট দিতে পারে নাই। তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে, এবং তার জন্য এই যে একটা নির্বাচন আমরা করবো, এই নির্বাচনটা রোবাস্ট হবে কিনা, আইন শৃঙ্খলা ব্যবস্থা কিরকম, নির্বাচন ভোটার তালিকা সংস্কার করতে হবে, নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, আরপিওতে যে কত আবর্জনা আছে। আপনি যেটা বলছিলেন যে আমি একটু কবি হাসান হাফিজের কাছ থেকে একটু নিয়ে আসি, তারপর আপনি এখন এর মধ্যে সংবিধান পুনর্লেখনের বিষয় আসছে। আপনি যেটি বলছিলেন যে সংবিধান অনেকবার পরিবর্তন হওয়ার রেকর্ড ভুরি ভুরি আছে সারা পৃথিবীতে, বাংলাদেশে সেটি সম্ভব। যেটি শেষে আপনি শুরু করেছিলেন সে দিকে একটু শুনতে চাই, দলগুলোর যে ভূমিকা এখন দেখছেন, রাজনৈতিক দলগুলোর সহনশীল এবং ধৈর্য, কতদিন ধৈর্য ধারণ সহনশীলতার পরিচয় দেবে বলে আপনার মনে হয়? এই যে ডাইরেক্ট অ্যাকশন তিনি এর মধ্যে বলছিলেন, সেটা তো এখনই বলা যাবে না। আসলে তো এই সরকারের বয়স তো 1 মাসও হয়নি। সুতরাং এটা ইটস টু আর্লি টু কমেন্ট। সবাইকে বুঝতে হবে দায়িত্বশীলতার কথা আমি বলেছি সেটার, কিন্তু এইটা কিন্তু দলগুলির অ্যাসিড টেস্টও বটে। তারা কতখানি ধৈর্যের পরিচয় দেবে, দায়িত্বশীলতার পরিচয় দেবে, অপেক্ষা করবে কতখানি, সেটা কিন্তু তাদের, এইটাও কিন্তু একটা নিরীক্ষা, মানে এটাও একটা পরীক্ষা। ছাত্ররাও কিন্তু ভ্যানগার্ড হিসেবে আছে কিন্তু এখনো, এবং আমরা দেখেছি যে ছাত্রদের অনেকে বলতে পারে যে 1 দফা দাবি আদায় করেই তারা ক্ষান্ত হয়ে গেছে, না, তারা হয়নি। তারা কিন্তু বৃক্ষরোপণ করেছে, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করেছে, তারা দাঙ্গা রোধ করেছে, ট্রাফিক কন্ট্রোল করেছে। সুতরাং যে গভীর দেশপ্রেম, এইটা একটা তুলনাহীন। এবং আপনি দেখবেন যে তারপরে বন্যা যে তারা ঝাঁপিয়ে পড়েছে ত্রাণ কাজে, সেটা একটা অসাধারণ, সারা বাংলাদেশের ইতিহাসে এটা দ্বিতীয় নাই। কারণ ত্রাণের যেই স্তূপ হয়েছে এবং ছাত্রদেরকে মানুষ বিশ্বাস করেছে তারা দুর্নীতি করবে না, তারা চুরি করবে না, সেটা একটা আস্থার বিশাল একটা জায়গা তৈরি হয়েছে। ঐক্যবদ্ধ বাংলাদেশ, এইটা কিন্তু কোনো রাজনৈতিক দল সেইভাবে করতে পারেনি। তো আমি বলছি যে রাজনৈতিক দলগুলিকে সংস্কার করতে হবে, আমাদের ব্যক্তি পর্যায়ে, আমাদের পারিবারিক পর্যায়েও সংস্কার করতে হবে। আমরা যদি একটা ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে পারি, একটা সাম্যের সমাজ প্রতিষ্ঠা করতে পারি, মানে যদি আমরা একটু অন্যায় থেকে বিরত থাকি, দুর্নীতি থেকে বিরত থাকি, তাহলে কিন্তু সত্যিকার অর্থে আমাদের বিশাল একটা সম্ভাবনাময় দেশ। আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি একটা উন্নত এবং মর্যাদাশীল রাষ্ট্রে নিজেদেরকে পরিণত করতে পারি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন কি দেখছেন আপনি? এখন আইন শৃঙ্খলার বিষয়টা বলছিলেন, আইন শৃঙ্খলার পরে আসবে ইকোনমিক চ্যালেঞ্জটা। সেটা কিন্তু আস্তে আস্তে পরিস্ফুট হচ্ছে, এবং একটা আশার কথা যে আপনি দেখবেন যে প্রবাসীদের যে রেমিটেন্স, সেটার মধ্যে একটা বিপুল সাড়া এসছে। ইতিমধ্যে $2 বিলিয়ন 1 মাসে এসে পৌঁছেছে, যেটা একটা বিশাল রেকর্ড। এবং যেহেতু এই সরকারের প্রতি বিশ্ববাসীর কাছে যে পরিচিতি আছে, ডক্টর ইউনূসের যে ইমেজ আছে সারা পৃথিবীতে, সুতরাং সেই সংকটটা হবে না বলে আমরা মনে করি। এবং যেহেতু তারা দুর্নীতি করবে না বলে জাতীয় পার্টির নেতা একটু বিরতি নিয়ে সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন কবি হাসান হাফিজ, আসছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাময়িক কমান্ডার। বিরতির পরে ফিরছি ছোট্ট একটা। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি জেডএসআর ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সংলাপ এবং আগামী নির্বাচন বিষয় নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন কবি হাসান হাফিজ, সম্পাদক কালের কণ্ঠ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব। একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক। আসতে চাই বিরোধীর আগে, হাসান হাফিজ, আপনি বলছিলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের। চ্যালেঞ্জটা হচ্ছে, প্রথম ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা অনেকখানি সামাল দিয়ে উঠতে পেরেছে। পুলিশ বাহিনী ভেঙে পড়েছিল, তারপরে ট্রাফিক সিস্টেম ভেঙে পড়েছিল, চারদিকে অরাজকতা হচ্ছিল, লুটপাট হচ্ছিল, অগ্নিকাণ্ড হচ্ছিল, এখনও হচ্ছে বিচ্ছিন্নভাবে, জেল বিদ্রোহগুলি হচ্ছিল, সেগুলি অনেকখানি সামাল দিতে পেরেছে। থানাগুলি এখন স্বাভাবিক কার্যক্রমে প্রায় ফিরে এসছে। এখনকার মূল চ্যালেঞ্জটা হবে অর্থনৈতিক, যেহেতু একটা দীর্ঘ সময় স্বাভাবিক কার্যক্রম ছিল না, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সব ক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে। সেগুলি কাটিয়ে ওঠা সম্ভব। 2টা আশার আলো, একটা হলো প্রবাসী রেমিটেন্স অনেক বেড়েছে আগের থেকে, দ্বিতীয়ত হলো ক্লিন ইমেজ। প্রফেসর ডক্টর ইউনূস এবং বাংলাদেশ একটা সমার্থক শব্দে পরিণত হয়েছে, সারা বিশ্ব তার প্রতি আস্থাশীল, এবং সেটা আমরা কাজে লাগাতে পারবো।
সুতরাং যেহেতু এই সরকারের কাছ থেকে কেউ দুর্নীতি প্রত্যাশা করে না, সেটা সুযোগ নেই, ফলে এটা তারা অবশ্যই, এবং যারা আছেন উপদেষ্টা পরিষদে তারাই প্রাজ্ঞ, দূরদর্শী এবং সততা তাদের আছে, সেটার পরিচয়টা তারা দেবেন। দেশকে এই ক্রান্তিকাল থেকে তারা একটা সম্মানজনক সমাধানের দিকে, সংকট উত্তরণের পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আমরা অবশ্যই আশাবাদী। জি, অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। আমি একটু জানতে চাই যে নির্বাচনের বিষয়টা খুব বেশি সামনে আসছে, এই জায়গাটাই তো অনেক কাজ, নির্বাচন কমিশন সংস্কার কথা বলা হচ্ছে, এবং নির্বাচন কমিশন কিন্তু পুরোপুরি নির্ভরশীল প্রশাসনের উপরে, যেগুলো দলীয় সরকারের আসলে অনেকটা আনুকূল্যে থাকে। এই কাজ কতটা চ্যালেঞ্জিং বলে মনে হয়? কী ধরনের সংস্কার এই জায়গাটা দরকার, যাতে করে আমরা একটা নিরপেক্ষ ভোট সবসময় পাবো, স্থায়ী একটা সমাধান দরকার? সংস্কার শুধু নির্বাচন কেন্দ্রিক তো হলে হবে না, আমাদের আসলে একটা রোবাস্ট সিস্টেম বা পলিটিক্যাল বন্দোবস্তের দিকে যদি আমরা যেতে চাই, তাহলে অনেক জায়গায় সংস্কার করতে হবে। তো এই জন্যই এখন আমরা কবি হাফিজ যেরকম বললেন যে আসলে প্রায়োরিটি হচ্ছে প্রথম আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমি মনে করি এখন 95% স্টেবল হয়ে গেছে, এটা নিয়ে আর দুশ্চিন্তার কোনো কারণ আমি দেখছি না। পুলিশকে খুব অ্যাক্টিভ দেখছেন? পুলিশকে আমরা অ্যাক্টিভ দেখছি না, এখনো জড়সড় দেখছি, এখনো সেই আতঙ্ক বা ট্রমাটা কাটেনি। হ্যাঁ, এখন এটা তাদেরও ইন্টারনাল কিছু বিষয় আছে, যেটাকে আমি আগেও একটা টক শোতে বলেছিলাম যে আসলে দেখেন ইউরোপের উন্নত দেশগুলোতে পুলিশকে ববি ডাকা হয়, মানে আদরের পুতুল, মানে পুলিশ হচ্ছে আশ্রয়ের সর্বশেষ জায়গা। কিন্তু ঘটনাচক্রে আমাদের এখানে কত নেতিবাচকভাবে ডাকা হয়, কারণ পুলিশের যে সমস্যাগুলি আছে, 1861 সালের আইনে পুলিশ চলে, মানে এটা কিভাবে যে চলে তা আমি চিন্তাও করতে পারি। তারপরে পুলিশকে কেন লিথাল অস্ত্র দেওয়া হলো ইত্যাদি অনেক বিষয় আছে। সো পুলিশের সংস্কারটা জরুরি অবশ্যই, কারণ পুলিশ আমাদের হচ্ছে এমন একটা বাহিনী যেটা আপনার একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় তাদের প্রয়োজন হয়, এবং তাদের কাজ তাদেরকে দিয়ে করতে হবে। তো পুলিশের সংস্কারটা পুলিশ আলাদাভাবে, এখন হচ্ছে কি এই সংস্কারগুলো স্যামুলটেনিয়াস হতে হবে। বিচার বিভাগের সংস্কার, আপনি চিন্তা করেন বিচার কোন অবস্থার প্রেক্ষিতে বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়, এটা কি ইন্ডিকেট করে না তারা কি রোল দিয়েছে? এবং এই যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ঘটনাগুলি, এটা বিচার বিভাগ এবং সরকারের মধ্যে বালিশ পাচার, একেবারে নগ্নভাবে। আমরা যারা একটু জ্ঞান অর্জন করেছি, লেখাপড়া জানি, আমরা বুঝি কি নগ্নভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা হয়েছে। সুতরাং সমস্ত সংস্কার করে একটা যে নির্ভরযোগ্য, ক্রেডিবল, পটেনশিয়াল, ইনক্লুসিভ ইলেকশন আপনি কথা বলেন, সেখানে এই সহায়ক শক্তিগুলোর প্রয়োজন আছে না? আপনার আইন শৃঙ্খলা ব্যবস্থা প্রয়োজন আছে না? বিচার বিভাগে কতগুলি যে আরপিও, রিপ্রেজেন্টেটিভ পিপলস অর্ডারে এতগুলি জঞ্জাল আছে। আমি নিজে একটা রিড করেছি, আমাদের সরকারি কর্মকর্তাদের জন্য একটা নিয়ম আছে যে চাকরি ছাড়ার 3 বছরের মধ্যে নির্বাচন করতে পারবে না। কেন? আমরা কি কোনো মার্ডার করেছি? আমরা কোনো ব্যাংক খেলাপি? আমরা কি পাগল? তা সংবিধানের 66(2) ধারায় স্পষ্ট বলা আছে কারা কারা নির্বাচন করে, আমাদেরকে কেন বন্ধ করেছেন? কারণটা হলো এর যে মানে প্রাক্তন প্রধানমন্ত্রী 2007-এ যখন এটা ফর্ম করলেন, তখনকার তত্ত্বাবধায়ক সরকারকে প্রভাবিত করে, মানে একের নগ্নভাবে, কারণ ওই সময়ের কিছু সচিব বিএনপির পক্ষে মানে ইলেকশন করতে চাচ্ছিলেন, যাতে তারা করতে না পারে এই জন্য একটা আইন করা হলো। তো এরকম সুবিধাজনক অনেক জায়গায় সংস্কার প্রয়োজন আছে। এটা ছাড়া আপনি যদি নির্বাচনে যান, সেই নির্বাচনকে আপনি ক্রেডিবল, ইনক্লুসিভ অ্যান্ড মানে গ্রহণযোগ্য করতে পারবেন না। তো এইগুলি করার জন্য কিন্তু 1 বছর 1.5 বছর সময় কম, বাট তারপরে তো এটা তো ঠিক যে রাজনৈতিক দলগুলি সারা জীবন রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্যই, ঠিক আছে। এবং গত 15 বছরে বিএনপি, জামাত সহ বিভিন্ন দল যারা পথে ঘাটে জেলে জরিমানার মধ্যে ছিল, তাদের তো রাজনীতি ফেরার একটা আগ্রহ আছে। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে, এই যে বিপ্লবটা হলো, এত বড় ত্যাগ, এত বড় অঘটন, এত বড় বিসর্জন, তার প্রেক্ষিতে আমাদের বাংলাদেশিদের একটা জিনিস বুঝে নিতে হবে, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ইনডিসপেন্সেবল নয়, অপরিহার্য নয়, এটা বুঝতে হবে। এটা কিন্তু এই আন্দোলন কিন্তু কোনো রাজনৈতিক দলের মাধ্যমে আসে নাই, ছাত্র জনতার মাধ্যমে আসছে। সুতরাং আবার যদি এরকম একটা জায়গায় আমরা সে ফেইল করি, যথাযথ সংস্কার, আমি কিছু সংস্কার আছে, শিক্ষা ব্যবস্থার সংস্কার আপনাকে একদিনে সম্ভব, 15 বছর 20 বছর দরকার। আমাদের জাতীয় চরিত্র চেঞ্জ করতে হবে। জাতীয় চরিত্র চেঞ্জ করা কি এত সহজ? 50 বছর লাগবে। কিন্তু কথা হলো যে এখন আমরা এমন একটা ব্যবস্থায়, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি। ফরাসি বিপ্লবে একটা সফল বিপ্লব, 1789 সালে 20 জুন টেনিস কোর্টে একটা শপথ হয়েছিল, যেখানে যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল, বুর্জুয়া যারা, মন্তেস্কু, রুশো, ভলতেয়ার, তারা সবাই একসাথে বসে
ক্যানিস করে একটা শপথ নিল যে আমরা ততক্ষণ এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর সংবিধান হবে না এবং একটা সুন্দর ব্যবস্থা আমাদের ফরাসি জাতির জন্য তৈরি হবে না, ততক্ষণ আমরা এখান থেকে যাব না। ওইটার প্রেক্ষিতে কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন সফল হয়েছে। এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একদম আগুনের মানে মুখে ফেলে দিয়েছি, একদম আগ্নেয়গিরির মুখে, যে তোমরা এই সময়ের মধ্যে তাড়াতাড়ি এইসব করে দাও। এত তাড়াতাড়িতে এই কাজগুলি হবে না, একটু সময় দিতে হবে। একটু হাসান হাফিজ, আমি একটু জানতে চাই যে রোডম্যাপের বিষয়ে দাবি উঠছে যে সংস্কারের রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ, মানে অনেক কাজ তো আসলে অন্তর্বর্তী সরকারের কাছে কি এরকম প্রত্যাশা করেন যে তারা আসলে কি কি করবে সেরকম একটি রোডম্যাপ জাতির সামনে প্রকাশ করবে? সেটা তো অবশ্যই করবেন তারা কিন্তু সবার কথাগুলি শুনছেন, ধৈর্যের সঙ্গে শুনছেন। আপনারা দেখবেন যে দাবির মুখে সর্বপ্লাবী একটা দাবির মধ্যে তারা পড়েছিল এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনাদের যত দাবি দেওয়া আছে সব লিখিতভাবে আমাদের কাছে দেন, আমাদের ঘেরাও করে আমাদের কাজে ব্যাঘাত ঘটাবেন না। এবং ধৈর্যের সঙ্গে গুণগত পরিবর্তন কিন্তু আমরা দেখছি, এই সরকারের মধ্যেও দেখছি এবং রাজনৈতিক দলগুলির মধ্যেও দেখছি। কিভাবে ডক্টর ইউনূস কিন্তু নিজে রংপুরে আবু সাইদের বাড়িতে গেছেন। এর আগের সরকার প্রধান কি করেছেন, তাদেরকে জোর করে ডেকে এনে এখানে একটা নাটক সাজিয়েছেন। এটা একটা পরিবর্তন। যানজটে কিন্তু ডক্টর ইউনূস আটকে ছিলেন, সেটা আগে আমরা দেখতাম যে অনেক আগে থেকেই রাস্তাঘাট বন্ধ করে রাস্তায় হাঁটতে পর্যন্ত দেওয়া হতো না এবং গণভবনের রাস্তা বন্ধ করে দেওয়া হতো দীর্ঘ সময় ধরে তাদের নিরাপত্তার জন্য। একটা ক্ষমতা কুক্ষিগত করার যে একটা ফ্যাসিস্টিক যে অ্যাটিটিউড, সেটার পরিবর্তন ঘটছে এবং রাজনৈতিক দলগুলির মধ্যেও পরিবর্তন আসছে। আপনি দেখবেন যে এই যে মারামারি হলো কয়েকদিন আগে একটা ফরিদপুরে, বিএনপি কিন্তু অ্যাকশন নিয়েছে, সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে। তো বড় বড় দুইজন নেতার পদ তারা স্থগিত করেছে। আর পুলিশের কথাটি উনি যে বললেন সেটা হলো পুলিশকে তো মানবিক পুলিশ হতে হবে। সব পুলিশ তো খারাপ ছিল না, তাদেরকে নষ্ট করেছে সেই রাজনৈতিক শক্তি, অপশক্তি নষ্ট করেছে, তাদেরকে গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করেছে, রাতের ভোটের কাজে ব্যবহার করেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনে ব্যবহার করেছে, দামি নির্বাচনে ব্যবহার করেছে। ব্যবহার করতে 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 তারাও পেয়ে বসছে। পুলিশের লোগো চেঞ্জ করলেই তো হবে না, পোশাক চেঞ্জ করতে হবে না, মানসিকতাটা বদলাতে হবে। একটা মানবিক রাষ্ট্র, একটা মানে বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন সবাই দেখছে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব আছে এবং ধৈর্যেরও পরিচয় দিতে হবে, সহিষ্ণুতার পরিচয় দিতে হবে। কোনো বিদ্বেষের বশবর্তী হয়ে কোনো খারাপ কাজ করা যাবে না, ধ্বংসাত্মক কাজ করা যাবে না। এগুলি সব রাষ্ট্রীয় সম্পত্তি। সেই দেশাত্মবোধ যেন আমাদের মধ্যে জাগ্রত হয়। জি, শামীম কামাল, আমি একটু জানতে চাই যে এই যে রোডম্যাপ যেটি বলছিলেন, রোডম্যাপ আর নির্বাচনের রোডম্যাপ আসলে আপনার প্রত্যাশা থাকবে কিনা এই জায়গাটা একটু শুনতে চাই। বিএনপির পক্ষ থেকে বেরবার এই বিষয়টি সামনে আনা হয়েছে যে তারা দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ চায়, যদিও যৌক্তিক সময় দিতে আজকে ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে তারা অযৌক্তিক কোনো সময় নেবেন না, যৌক্তিক সময় বাইরে সময় নেবেন না, নির্বাচনে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন সংস্কারের পরে। ওকে, রোডম্যাপের বাংলা হচ্ছে পথ নকশা, মানে আমরা চাচ্ছি যে কোন পর্যায়ে কখন হবে এবং আলটিমেটলি হলো কবে আমরা নির্বাচনটা চাই। ঠিক আছে, তো এটা একটা রোডম্যাপ তো অবশ্যই আমাদের প্ল্যানিং দিতে হবে, বিকজ রাজনৈতিক দল যারা এতদিন ধরে জেল জুলুম নির্যাতনের মধ্যে পার হয়ে গেছে, তাদের যেহেতু ক্ষমতায় যাওয়ার একটা আগ্রহ লিপ্সা খুবই স্বাভাবিক একটা সহজাত বিষয়। তো সুতরাং তাদেরকে একটা সময় দিতে হবে। এখন কথা হলো ওই বেঁধে দেওয়া সময়টা সবাই যে মানবে তা কিন্তু না। হ্যাঁ, এখন ইন্টারিম গভর্নমেন্ট যে আছে তারা বলবে যে আমাদের যৌক্তিক সময় হচ্ছে এত, তারা একটা বলবে যে না এত, এর মধ্যে মাঝামাঝি একটা যেটাই হোক না কেন একটা মানে সবাই যেন একমত হয় যে না এটা সময়। এখন কথা হলো যে এই সময়ের ভিতরে কি কি কাজ করে তার জন্য প্রায়োরিটি করতে হবে। যেমন ভাই বললেন যেটা, যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু অর্থনীতির আমরা খুবই খুশি যে একটা শ্বেতপত্র বিক্রি করে এই প্রথমবারের মতো আমরা দেখছি একটা শ্বেতপত্র তৈরি হচ্ছে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে। একইভাবে আপনি দেখেন আমরা কিন্তু অনেক সৌভাগ্যবান, আমরা এমন একজন মানুষকে এখন পেয়েছি যে বর্তমান পৃথিবীতে গ্লোবালি ডক্টর ইউনূস 10 জন প্রভাবশালী মানুষের মধ্যে একজন। আমি 2012-13 সালে সুইডেনে গিয়েছিলাম। তো সুইডেনে আমি পথ দিয়ে হাঁটছি, তো এক বয়স্ক মহিলার সাথে পাশাপাশি গেলাম। তখন বলে যে জিজ্ঞাসা করলো ইউ আর ফ্রম বাংলাদেশ। তখন উনি বললেন যে ডু ইউ নো বাংলাদেশ? ইয়েস আই নো ইট রেইনস অ্যান্ড ফ্লাডস, মানে এটা। আমি যে এইটাই বাংলাদেশ? ইজ ইট বাংলাদেশ? ডু ইউ নো এনিওয়ান ফ্রম বাংলাদেশ? ইয়েস ইটস দ্য প্রফেসর ইউনূস। সো প্রফেসর ইউনূসকে পৃথিবীতে এমন, এখন দেখেন সে ক্ষমতায় আসা মানে সে 25 দিন হলো, এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স এই দেশগুলো অস্থির হয়ে গেছে হাউ বেস্ট দে ক্যান হেল্প আস। আমরা কিন্তু দেখেন চায়নাতে উজিতে বলা হয় মানে প্রত্যেকটা বিপদের সাথে একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়। তো আমাদের যে বিপ্লবটা হয়ে গেল, এখানে যতই ক্ষয়ক্ষতি হোক না কেন আমরা কিন্তু দারুণ একটা জায়গায় এসে পৌঁছেছি।
প্রফেসর ইউনূসকে যদি আমরা কাজে লাগাতে পারি। আর ওই যে বললাম যে জাতিগতভাবে আমরা হুজুগ প্রিয় জাতি, হ্যাঁ, এই যদি একবার খেপে যায় আমাদের প্রবাসী রেমিটেন্স হোল্ডাররা যে পাঠাও রেমিটেন্স, এটা 1 মাসের 2 মাসের মধ্যে দেশের অর্থনীতি পাল্টে যাবে। এবং এখনই তো রাইজ করছে রেমিটেন্স। অবশ্যই, যে ভাই বললেন $2 বিলিয়ন আসছে গত মাসে, কথা সত্য। কেন ইমাজিন $2 বিলিয়ন আসছে এতে। এবং আপনি যদি এই যে দেখেন আপনার 5ই অগাস্ট যে ঘটনা ঘটলো তার 7 দিন পরে বোঝা যাচ্ছে না যে এখানে এত বড় একটা অঘটন ঘটে গেছে। সো দ্যাটস বাংলাদেশের যে শক্তিটা এতে কত মারাত্মক, কিন্তু আমরা এটি আসলে ঐক্যবদ্ধভাবে আসলে কাজে লাগানোর বড় সুযোগ। একটা বিরতি নিয়ে ফিরছি হাসান হাবিব আপনার কাছে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, আবারও ইনসাইড পলিটিক্সে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের ইনসাইড পলিটিক্সে বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি জেডএসআর ইনসাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম সংলাপ এবং সামনের রাজনীতি নিয়ে। আবারও আসতে চাই কবি হাসান হাফিজ। আমি একটু শেষের দিকে, খুব বেশি সময় আমরা পাবো না, আমি একটু জানতে চাই যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সামনের পথটা কতটা মসৃণ সহজ দেখেন, এখনো কি বিভিন্ন দিকে ষড়যন্ত্র দেখছেন কিনা? এত কম সময়ে এত বিপুল টাস্ক তাদের সামনে এসছে, সুতরাং মসৃণ কোনোভাবেই বলা যায় না। এত বছরের জঞ্জাল পরিষ্কার করার জন্য 1 বছর 2 বছর খুব যথেষ্ট সময় নয় মোটেও। সব ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়ে গেছে, মানে কণ্টকাকীর্ণ একেবারে। সব শিক্ষাক্ষেত্র ধ্বংস হয়ে গেছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, বিচার ব্যবস্থা পচে গেছে সব ক্ষেত্রে, মানে এবং স্তরে স্তরে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এবং সম্পদ কত পাচার হয়েছে, বিদ্যুতের খাতে, জ্বালানি খাতে যেই সব ধ্বংসের আলামত আমরা দেখি, বাংলাদেশের কত টাকা পাচার হয়ে গেছে, রিজার্ভ চুরি হয়ে গেছে, সেগুলির বিচার হয়নি। তো এগুলির কাজগুলি তো করতে হবে। এটা রাজনৈতিক দলকে যত তাড়াতাড়ি সম্ভব এগুলি সংস্কার করে একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক দলের কাজ হচ্ছে সেগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। অন্তর্বর্তী সরকার তো হচ্ছে একটা পোস্ট অফিসের মতো, তারা একটা মধ্যবর্তী একটা অবস্থার মধ্যে আছে, তারা এই ক্ষেত্রটা তৈরি করে দেবে। সেই কাজটা অনেক কঠিন, আমি তো বলবো যে রাজনৈতিক দলগুলির থেকেও কঠিন। সুতরাং আমরা আশা করতে পারি তাদের কাছ থেকে, এবং সবার উচিত যে তাদেরকে সহায়তা করা, দেশের কল্যাণের জন্য, সামরিক উন্নয়নের জন্য এটা দরকার। অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে নিশ্চয়ই এই কঠিন কাজ খুব ভালোভাবে সামাল দেবে বর্তমান সরকার। আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল সামনে কমাল, আমি একটু বাংলাদেশ ভারতের সম্পর্ক জায়গাটা একটু জানতে চাই। এই যে ছাত্র আন্দোলন একই সঙ্গে, তার পরবর্তী পরিস্থিতি এবং এখন যে বন্যা ভারতের পানিতে, সব মিলিয়ে আসলে দুই দেশের মানুষের সম্পর্ক বা রাজনীতির জায়গাটা কেমন? আচ্ছা, আমি এই প্রসঙ্গে আসার আগে খুব সংক্ষেপে বলতে চাই যে আমরা আসলে সম্প্রীতি, সমৃদ্ধি এবং জনকল্যাণমূলক বাংলাদেশ চাই। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কে আসবে সেটা আমাদের জন্য বড় বিবেচ্য বিষয় নয়, কিন্তু আমরা যে বিসর্জনের মাধ্যমে বাংলাদেশটাকে পেয়েছি, এটাকে একটা জনকল্যাণমূলক, সকলের সমান অধিকার, এইরকম একটা বাংলাদেশ চাই। এক্ষেত্রে আমাদের প্রতিবেশী দেশ ভারতের একটা বড় ধরনের ভূমিকা আছে। আমি শুরুতেই বলে নিচ্ছি যে ভারত বৃহৎ একটা প্রতিবেশী গণতান্ত্রিক দেশ। ভারতের অর্থনীতি হচ্ছে প্রায় 3.5 ট্রিলিয়ন, আমাদের হচ্ছে 450 বিলিয়ন, সামথিং লাইক দ্যাট। তো এত বড় একটা, আমরা যদি এখন দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে এগোতে পারি তাহলে কিন্তু উভয়ের জন্য কল্যাণ। এতদিন যেটা হয়েছে, অনেক বৈষম্য, অনেক কিছু হয়েছে। আমাদের এই জায়গাগুলি বুঝতে হবে যে কোথায় কোথায় আমরা ডেপ্রায়। যেমন পানি দেখেন, 54টা নদীর মধ্যে শুধুমাত্র একটার চুক্তি হয়েছে গঙ্গা, বাকি কথা নাই বললাম। এবং আমাদের একমাত্র নদী ফেনী নদী, যেটা আপনার ফেনী থেকে ভারতে প্রবেশ করেছে, সেখান থেকে আমরা সাবরুমে, ত্রিপুরা সাবরুমে 2.17 কিউসেক পানি প্রত্যাহারের সুযোগ দিয়েছি। আমাদের একটা মধ্যে, বাকি 52টা নদীর কোনো সমস্যা, মানে কথাই ওঠে না। এখন আজকে পিগুরু একটা চ্যানেলে আমি একটা ইন্টারভিউ দেখলাম জেনারেল রবিশঙ্করের। তো আমি খুবই অবাক হয়েছি, সেই সঞ্চালকের প্রশ্নগুলি এত ম্যালাইনিং ছিল, আমি যদি আই রিকোয়েস্ট হিম টু টক টু মি, আমি প্রত্যেকটা তার প্রশ্নের অত্যন্ত অপমানকর উত্তর দিতে পারি প্রত্যেকটা জায়গায়। আমাদের কথা হলো যে আমাদের ডেটারেন্স আমাদের অর্জন করতে হবে, আমাদের শক্তি অর্জন করতে হবে। দায়িত্বশীল না, আমাদের এমন একটা ব্যবস্থা যে সমানে সমানে বুঝতে হবে। ভারত বাংলাদেশের সময় কোনো চুক্তি কিন্তু উইন উইন হয় না, ইট ইজ অলওয়েজ উইন অ্যান্ড লুজ। আমরা যদি আদায় করতে না পারি, আমরা যদি গত 2-3 সপ্তাহে বর্ডারে কি অবস্থা জানেন, 5 জন স্মাগলার, আর্মস স্মাগলার বাংলাদেশে ধরা পড়েছে। তাদেরকে বিএসএফ ফেরত চেয়েছে, বলছে না, এখন মিডিয়ার অবস্থা খারাপ, এখন আমরা ছাড়তে পারবো না। আবার এটা নিয়ে পশ্চিমবঙ্গের আপনার বিভিন্ন জায়গায় ভারতের মিডিয়াতে মেলাইনিং কথাবার্তা হয়েছে। সুতরাং কথা হলো যে আমাদের এখন একটা অপূর্ব সুযোগ,
এই সুযোগটাকে যেন আমরা হাতছাড়া না করি। অনেক ভারত আমরা- এতদিন ধরে আমাদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করেছে, এটার থেকে যদি ভারত ফিরে না আসে, ভারতও ক্ষতিগ্রস্ত হবে। আমরা আশা করি নিশ্চয়ই দুই দেশই আসলে উপলব্ধি করবে সম্পর্কের জায়গাটা আরও শক্ত হবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে কবি হাসান হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম ইকবাল, দুজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।